আলোয় ভুবন ভরা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদের। আমার আজকের অতিথি একাধারে নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, লেখক, বিদ্যান্বেষী, সংগঠক লুবনা মারিয়াম। প্রথমেই আমরা এই ফরম্যাট যেমন আছে সেভাবেই শুরু করি। তোমার বাল্যকাল সম্বন্ধে একটি কথা বলো, খুবই সংক্ষেপে। তুমি কি হতে চাইতে যখন ছোট ছিল? ডাক্তার হতে চাইতাম। 60-এর দশকে যখন আমরা বড় হচ্ছি, তখন কেউ যদি বলতো যে নৃত্যশিল্পী হতে চাই বা লেখিকা হতে চাই, তখন সেটা খুব একটা ভালো চোখে দেখা হতো না। সেজন্য বোধহয় এটা সমাজ থেকে পাওয়া একটা কোনো একটা অ্যাম্বিশন। এখন আমাকে জিজ্ঞেস করলে আমি হয়তো বলবো যে নৃত্যশিল্পী হতে চাই, নৃত্যশিল্পী আমি লেখিকা। কিন্তু ঠিক সেই যুগে বাবা মারা চাইতেন যে যে কোনো একটা কোনো প্রফেশনাল লাইনে, হয় ইঞ্জিনিয়ার কি ডাক্তার। তারপরে জানি যে তুমি স্কুল থেকে বেরিয়ে কলেজে গেলে, কলেজ থেকে বেরিয়ে তুমি স্থাপত্য বিদ্যা শেখার জন্যে অনেক আগোছাল আমার জীবনটা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে। কিছুতে এটা করেছি, সায়েন্স, একদম সায়েন্স একেবারে ছিল তোমার কোর সাবজেক্ট। সেখান থেকে সরে এলে কেন? কারণ আমি কখনোই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হতে চাইনি, কিন্তু সেটা ছিল আমার বাবা মার ইচ্ছে। যখন কিছুটা চিন্তা করতে পারলাম, কিছুটা দেখলাম যে না, নিজের একটা বলার ক্ষমতা আছে, তখন ওখান থেকে বেরিয়ে এসেছি। কিন্তু তারপরও অনেক আগোছালভাবে আমার জীবন এগিয়েছে। তুমি কিন্তু সবসময় নাচের প্রতি তোমার একটা দুর্বলতা, কেবল আমি বলবো না, ভালো নাচতে। আমার কিন্তু এখনো চোখে যেটা লেগে থাকে সেটা হচ্ছে যে চণ্ডালিকা নৃত্যনাট্যে চণ্ডালিকার মায়ের ভূমিকায় তুমি যে সেটা করে আমারও খুব ভালো লেগেছে। কারণ আমার মনে হয় বিশ্ব সাহিত্যে মা আর মেয়ের সম্পর্ক নিয়ে খুব কম সাহিত্য আছে, আর রবীন্দ্রনাথ এত সুন্দরভাবে সেটা ফুটিয়ে তুলেছেন, একটা মা আর মেয়ের সম্পর্ক। সেটা আমার নাচতে ভালো লেগেছিল। সংক্ষেপে এই প্রথম সেগমেন্টে দু একটি কথা আরো বলে নিই আমাদের দর্শকদের অবগতির জন্য। সেটা হচ্ছে যে তুমি তো একজন মানে স্বীকৃত মুক্তিযোদ্ধার পরিবার থেকে। তোমার বাবা সেক্টর 7-এর সেক্টর কমান্ডার ছিলেন। বাবার জন্য আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান। তোমার মা তখন সহায়তা দিয়েছেন তাকে সর্বদাই। তোমার বোন নায়লা ডাক্তার এবং অ্যাক্টিভিস্ট, এবং নাটক করতো খুব ভালো। আপনাদের সাথে আমাদের সাথে নাটক করতো। এবং তুমি এবং নায়লা দুজনেই মুক্তির গানে, যে স্কোয়াডটি তৈরি হয়েছিল কলকাতায়, যার উপরে মুক্তির গান ছবিটি, যেটার উপর ভিত্তি করে তৈরি, সেখানে ছিলে। এই সম্বন্ধে দু একটি অভিজ্ঞতার কথা বলবে খুব সংক্ষেপে? আবার মুক্তিযুদ্ধ আর মুক্তির গান নিয়ে যে আমার নিজের চিন্তাভাবনা, সেটা অনেক জায়গায় বলেছি। আমার মনে হয় এটাকে খুব বেশি বড় করে দেখা উচিত না। সারা দেশের লোক যেখানে সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তাদের সাথেই আমরা ছিলাম। সৌভাগ্যক্রমে সেটা ধারণ করে রাখা হয়েছে, কিন্তু আমরা সবার মধ্যে একজন। সেখানে আমাদের ভূমিকাটাকে অত বড় করে দেখা উচিত না। আচ্ছা, তারপরে এলো একটা সময় যখন তুমি, আমি এই ট্রানজিটরি পিরিয়ডটাতে ছিলাম না, তুমি আর্কিটেকচার থেকে ছেড়ে সংসার ধর্ম, তারপরে নৃত্য, তারপরে লেখক। এটা কিভাবে ঘটলো? লিখতাম আমি সব সময়, কিন্তু কখনো মনে হয়নি যে সেটা একটা পেশা হিসেবে আমি নিতে পারি। সেই সময় আমরা মানুষ হয়েছি। ইটস এ পিরিয়ড অফ ট্রানজিশন। অনেক রদবদল হয়েছে সামাজিক চিন্তা ভাবনার মধ্যে। বড় অস্থির সময়ের মধ্যে দিয়ে গেছি না গত কয়েক 3 দশক। অনেক সুন্দর সময়। হ্যাঁ, ভারী সুন্দর। সেই 60-70 দশকটা না হলে আমি বোধহয় আজকে আমি সেটা সম্ভব হতো না। আপনি নিজেও জানেন, কোনো একটা সংগ্রামের মধ্যে দিয়ে গেলে যে আত্মশুদ্ধিটা হয়, সেটা অন্যভাবে সম্ভব নয়। এখন কি ধরনের লিখছো, লেখালেখি করছো? ইচ্ছা করে কবিতা লিখি, সাহিত্য করি, কিন্তু একটা সামাজিক বোধের থেকে আমি আইন ও সালিসির মতো সংগঠনের জন্য গবেষণামূলক লেখালেখি করি। আমার একটা বই বার হয়েছে
কি নাম বইটা? চিলড্রেন ক্রাই অ্যালোন। শিশুদের উপর যে যৌন অত্যাচার করা হয়, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের উপর। আর এই মুহূর্তে আমি উইমেন্স অ্যাক্সেস টু জাস্টিস, নারী অধিকার প্রাপ্তি সম্পর্কে, মানে তাদের আইনের সহায়তা পাওয়ার যে পাওয়ার, হ্যাঁ, পায় কি না পায়। বাচ্চাদের উপরে লেখাটায় আমি খুব আগ্রহী। কি বিষয়বস্তু এবং বিস্তারটা কি? চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, সেটা আমার কাছে ভীষণই আমাকে খুবই কি বলো, বিক্ষুব্ধ করেছে ওই গবেষণাটা। কারণ আউটরেজড। হ্যাঁ, কারণ তখন আমাকে বেশ কিছু শিশুদের সাথে, অনেকে যেমন জানেনই না যে পুরুষ যৌনকর্মী আছেন, যারা যারা পুরুষরা পুরুষের সাথে যৌনকর্মে জড়িত, প্রফেশনালি। হ্যাঁ, মেলস হ্যাভিং সেক্স উইথ মেলস। তার মধ্যে আবার কিছু শিশু, ইয়াং চিলড্রেন, ছোট ছেলেরা, তাদের মধ্যে একজনের সাথে আমার একবার একটা ইন্টারভিউ নিতে হয়েছিল। ইন্টারভিউ নিচ্ছি, তাকে আমি জিজ্ঞেস করলাম, তোমার কি কাজ করতে ভালো লাগে? অনেক চিন্তা ভাবনা করে সে বলল যে সেক্সের কাজ। আমার তো ভেতরটা, বুকটা ফেটে গেল। একটা 10 বছরের বাচ্চা, ও কি করে, কি জানে? ও বলল যে ওর সেক্সের কাজ করতে ভালো লাগে। অনেক রকম কথা টথা বলে সেদিনকার আমাদের ইন্টারভিউ শেষ করে পরের দিন আবার গিয়ে ওকে ইন্টারভিউ করেছি। প্রথমে জিজ্ঞেস করলাম যে কি করতে ভালো লাগে তোমার? আবার বলছে সেক্সের কাজ। তারপর জিজ্ঞেস করলাম আর কি করতে ভালো লাগে? আচ্ছা, নাচ করতে ভালো লাগতো। তখন আমি বললাম যে আমিও নাচ করি। সেটা ও কিন্তু কিছুটা অবাক হয়ে গেল। বলছে না, এখন তো আমার অনেক বয়স হয়ে গেছে, আমি তো আর নাচ টাচ করি না। তারপর নানান রকম কথা বলাতে ও বুঝলো যে এই মহিলা বোধহয় আমার প্রতি কিছুটা সহানুভূতি আছে। অনেকক্ষণ পর বলছে যে আমার বাড়িতে আমি যে নানগুরু ইজ দেয়ার পিম্প, যে বাড়িতে থাকি, সেখানে তার ছেলের একটা ওয়ার্ডরোব আছে, শোকেস আছে, সেখানকার পুতুল মুছতে আমার ভালো লাগে। এর থেকে বেশি দুঃখজনক ঘটনা আমার জীবনে আর নেই, যে একটা বাচ্চা, সে জানেও না যে সে বাচ্চা, যে তার পুতুলের প্রতি দুর্বলতা থাকতে পারে, হ্যাঁ, তার অন্য বাচ্চাদের কত ডিস্টর্টেড হয়ে যায় একটা বাচ্চার জীবন। আর আমরা এগুলো নিয়ে তো চিন্তা ভাবনা করি না, কত নিজেদের জগতের মধ্যে বসে থাকি। সেই জন্য কবিতা লেখা হয় না, সাহিত্য লেখা হয় না। তুমি তো খুব, মানে ইংরেজিতে বলতে গেলে বলা যায় প্যাশনেট অ্যাবসলিউটলি ডান্স পার্সোনালিটি বা ডান্স স্টুডেন্ট অফ ডান্স। নৃত্যশিল্পে কি খুঁজে পাও? যে কোনো শিল্প, আমি বলবো শুধু নৃত্যশিল্প না, যে কোনো শিল্পের আমি মনে করি মূল কাজ হলো দর্শককে বা নিজেকে একটা আত্মবিশ্লেষণ করতে শেখায়। কারণ যেটা বলা হয় যে শিল্পকর্মের কোনো উদ্দেশ্য নেই। ধরেন আমি মঞ্চে দেখছি কেউ মারা যাচ্ছে, কি আনন্দ হচ্ছে, সেই আনন্দটা আমারও নয়, আর আমার যে নয় তাও নয়। এই যে পরের দুঃখে আমি কাঁদতে পারছি, এই অনুভূতিটা, আমি যে কাঁদতে পারি, আমি কোনো কিছু দেখে অভিভূত হতে পারি, আমার যে এই ক্ষমতা আছে অন্তর্দর্শনের, সেটাই কিন্তু শিল্পের উদ্দেশ্য। আদারওয়াইজ তার কোনো যেটা অর্থক্রিয়াকারিত্ব নেই। অর্থক্রিয়াকারিত্ব প্রসঙ্গত চলে এলো এই কথাটাও, যে আমরা জানি তুমি সংস্কৃত বিষয়ে মাস্টার্স করেছো। আরও বেশি পড়াশোনা করবার ইচ্ছে আছে? আরও অনেক কিছু করে, কিন্তু ওই যে ছোট্ট ছেলেটার কথা বললাম, তার কথা চিন্তা করে আর নিজের যে ইচ্ছাগুলো পূরণ করতে পারি না। মনে হয় যে ওখানেও আমার একটা দায়িত্ব আছে। অনেকে বলে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ইজ ডেড, তাহলে এত লিভিং সাবজেক্ট থাকতে তুমি সংস্কৃততে মাস্টার্স করলে? দক্ষিণ এশিয়া
এই উপমহাদেশে যত চিন্তা ভাবনা হয়েছে সব কিন্তু সংস্কৃত ভাষায় লিখিত হয়েছে, সব পাণ্ডুলিপি সংস্কৃত ভাষায়। ওটা তো একটা ভাষা মাত্র, কিন্তু দ্য স্কলারশিপ উইচ হ্যাজ বিন ডান ইন সংস্কৃত, ইট ইজ অ্যামেজিং। পাণিনির কথা নিশ্চয়ই জানেন। পাণিনির মতো বৈয়াকরণ মানব সভ্যতায় আর জন্মগ্রহণ করেননি। দর্শন, অভিনবগুপ্ত যে নাট্যশাস্ত্র ব্যাখ্যা দিয়ে গেছেন, তার মতো শিল্পশাস্ত্র নিয়ে কেউ কখনো লিখে যাননি। কিন্তু আমরা তো সেগুলো সব, হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য এটা এমন একটা ভাষায় লেখা আছে সেসব যে আমরা পড়তে পারি না। কিন্তু মূলত আমাকে এটা বলতেই হবে, আমার মূল প্রেরণা কিন্তু রবীন্দ্রনাথ। আমি আসছিলাম সেখানে। রবীন্দ্রনাথের প্রবন্ধে প্রতিটা লাইনে উনি সংস্কৃত পাণ্ডুলিপি থেকে উদ্ধৃতি দেন, বেদ থেকে, উপনিষদ থেকে। তখন কিন্তু আমার জানতে ইচ্ছা করেছে যে এত সুন্দর চিন্তা ভাবনা আমাদের দেশে হয়েছে, তাহলে হচ্ছে মূল গ্রন্থগুলো কেন পড়বো না। আচ্ছা, আমাকে বলো, রবীন্দ্রনাথ সম্বন্ধে তুমি বলছিলে, রবীন্দ্রনাথ কিভাবে তোমাকে অনুপ্রাণিত করে? আমি বেদ উপনিষদের অনেক অনেক ব্যাখ্যা পড়েছি, কারণ সংস্কৃত পাণ্ডুলিপির সবচেয়ে মজার ব্যাপার হলো যে অনেক ব্যাখ্যা করা হয়েছে, আর প্রতিটা গ্রন্থের সাথে ব্যাখ্যা জড়িত থাকে। কিন্তু রবীন্দ্রনাথের যে ব্যাখ্যা, হি হ্যাজ বিন এবল টু ইউনিভার্সালাইজ, সেখানে কোনো সংকীর্ণতা নাই। একটা দুটো উদাহরণ বলো তো আমাদের দর্শকদের জন্য। শিল্প নিয়ে একটা উদ্ধৃতি, यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह आनंदम ब्रह्मणोर विद्वान न बिभेति कदाचन। आनंदम ब्रह्मणोः, ব্রহ্মের যে আনন্দ, যে বিদ্বান, যে জানেন, সে কখনো ভয় পান না। কিন্তু হাজার বুদ্ধি বিবেক নিয়েও সেই আনন্দ, সেই জ্ঞান লাভ করা যায় না। এখন রবীন্দ্রনাথ বলছেন যে এই ব্রহ্মানন্দর যে উনি ব্যাখ্যা দিয়েছেন, উনি বলছেন যে সেটা যে কোনো বিশেষ কোনো ধর্মের আনন্দ তা তো নয়। সে শিল্প রস নিষ্পত্তি থেকে আপনি যে আনন্দ পাচ্ছেন সেটাই ব্রহ্মানন্দ। সো দিস ইজ অ্যাকসেপ্টেবল টু অল অফ আস। তখন আমার পড়ে মনে হয়েছে এটা আমি যখন পড়ে এটা মনে হচ্ছে যে বাহ, এটা তো আমিও বুঝতে পারছি, এটা তো আমার জন্য প্রযোজ্য। তখন আমি মনে হলো যে আমিও পড়ে দেখি। রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় কোন লেখাটি তোমার সবচেয়ে প্রিয়? গান। কোন গানটা? অনেক অনেক গান। দু তিনটি গান বলো। একটা খুব সহজ একটা গান যেটা অনেকে, নদী আপন বেগে পাগল পাড়ার, সেখানে একটা খুব সুন্দর শেষে একটা কথা আছে, আমার চলা যায় না বলা, আলোর প্রাণে প্রাণের চলা। বাহ, তাই না? গতি কেবল দেখিয়ে গতি হয় না, আমি এক জায়গায় বসেও আমি এক জায়গায় চলছি। আচ্ছা, তুমি এই নাচের এবং রবীন্দ্র সংস্কৃতির সাথে জড়িত হওয়ার ফলে অনেক বড় বড় মানুষের সংস্পর্শে এসেছ ভারতবর্ষে। তাদের মধ্যে কারা তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? দুজন, আবু সাইদ আইয়ুব এবং গৌরী আইয়ুব। রবীন্দ্রনাথকে তো ছোটবেলা থেকে আমরা সবাই জানি, রবীন্দ্রনাথের গান গেয়ে গেয়ে মানুষ হয়েছি। কিন্তু আবু সাইদ আইয়ুব একেবারে কাছে বসিয়ে যখন তার বইগুলো পড়তে উৎসাহ দিলেন, তখন দেখলাম যে না, রবীন্দ্রনাথ তো কেবল গান নন, রবীন্দ্রনাথ তো জীবনের ধারা। আর রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে আমি আমাদের দেশের ছেড়ে দিই,
না না না, দেশেরটা বলতেই হবে। এই এই 6 বছর আমি বিদেশে থাকতে পারতাম না যদি সকাল বিকাল রাত আমি বন্যার গান না শুনতে পারতাম। বাহ, আশা করি বন্যা এটা শুনছে এবং সেই ক্ষেত্রে বন্যা তোমাকে কিছু বিশেষ গান শোনাবে। তোমার না, বন্যা সবসময় শোনায়। সবসময় শোনায় না? দেখা হলেই আমার খুব প্রিয় বস্তুত, আমি সবসময় বন্যার গান, মিতার কিন্তু গান। আমার সৌভাগ্য হয়েছে, আমি ভানু সিংহের পদাবলীতে নেচেছি। মারানের এই গান করেছেন নীলিমা সেন, বাচ্চু মাসি। আর সেই নাটকেই বাজাওয়ারে গান করেছেন মোহরদি। অত বড় বড় মানুষের সাথে তখন বুঝিনি। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর মোহরদির আবার খুব এসব বোধ ছিল। আমাকে, বাচ্চু মাসি, মোহরদি আর শৈলজদাকে নিয়ে আমাকে দিয়ে ছবি তোলালেন। তখন আমার 17-18 বছর বয়স। আমাকে মোহরদি বললেন, এই ছবিটা কখনো হারাবে না। ওই ছবিটা সংগ্রহই করা হলো না। আচ্ছা, এই যে তুমি কথাগুলো বলছো, তুমি যে সংস্কৃত পাঠ, রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা, নৃত্যের প্রতি তোমার যে নৃত্যকে নিয়ে তোমার যে জীবন, তোমার লেখা, তোমার গবেষণা, এই সমস্ত কিছুকে যদি আমরা একটা মোটামুটি একটা গ্রুপের মধ্যে ফেলি, তাহলে কিভাবে তুমি মনে করো যে এই সমস্ত কর্মকাণ্ড আজকের তরুণদেরকে অনুপ্রাণিত করতে পারে? আমি বলবো যে ভালো মানুষ হওয়া। আমার ছেলে মেয়েদেরকে আমি কোনো বিশেষ কোনো ধর্ম শিক্ষা দিই নাই। এটা অনেকে শুনে ক্ষুব্ধ হন, অনেকে খুবই আশ্চর্য হন, কিন্তু ভালো ধার্মিক হতে শিখিয়েছি, কিন্তু কোনো বিশেষ কোনো ধর্মের কোনো রিচুয়ালস আমি শিখাইনি। ভালো মানুষ হতে শিখিয়েছি। তো আমার কাজের মধ্যে আমি চেষ্টা করেছি যে সবটা মিলিয়ে নিজের একটা সামাজিক দায়িত্ব পালন করতে। কিন্তু মাঝে মাঝে খুব নিরাশ হয়ে যায় যে না, যার যার নিজের দ্বীপের মধ্যে থেকে আমরা নিজের কাজ করতে থাকি, কিন্তু won't there ever be a cohesion of all this work? নিজের সামনে দাঁড়াও কিভাবে? আমরা তো ওইভাবে মানুষ হয়েছি যে একটা রোজ হাসরের দিন। আজকেই আমার ছেলে মেয়েদেরকে বলছিলাম, আচ্ছা যদি সত্যি এরকম হয় যে সবার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার বিচার হবে, তখন আমি কি বলবো? আমি কি ছিলাম, আমি কি করেছি? তো প্রতিদিনই কাজ করতে গেলে মনে হয় যে সবার সামনে দাঁড়িয়ে কি বলতে পারবো আমি এই কাজটা করেছি বা তুমি করিনি? কখনো ভেবে দেখেছো যে আমরা যদি প্রতি রাতে আমাদের নিজেদেরকে প্রশ্ন করি যে আজকে সারাটা দিন আমি যে জেগেছিলাম, আমার কোনো কৃতকর্মের জন্য কারো কি কোনো ক্ষতি হয়েছে? আর প্রশ্নটা যদি না হয় তাহলে বড় সুখে ঘুমানো যায়। একটা আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন অনেক আগে, মাও সিতুং এর কথা বলে, ডেথ শুড বি লাইক আ মাউন্টেন, your absence should lie heavily on people. তো জানি না, এটা তোমার বাবা বলতে পারেন, হ্যাঁ, তার যে অবদান নিশ্চয়ই বলতে পারেন। কিন্তু কি আমরা চলে গেলে কেউ কি অনুভব করবে যে আমরা আর নেই? তোমার নিরাশার কথা বলো এই দেশ নিয়ে, আমি সমাজ আমার নিয়ে। কাছে নিরাশার কথা জিজ্ঞেস করেন না, কারণ আমি ভীষণই আশাবাদী। তাহলে আশার কথা বলো। কারণ আমি যখন নতুন প্রজন্মকে দেখি, আমার মনে হয় তখন আমার নিজের পিঠ চাপড়াতে ইচ্ছা করে। আমরা ভালো সন্তান মানুষ করেছি। আমার মেয়ে আনুষাকে যখন দেখি, ওর কাজ দেখি, তখন মনে হয় আর যদি কিছু না করে থাকি জীবনে, একটা ভালো সন্তান জন্ম দিয়েছি। সে এত অন্ধকারের মধ্যে দিয়ে গিয়ে এইভাবে বেরিয়ে এসে এত ভালো কাজ করছে, গানে বলেন, তার নিজের সংসারে। আর আর আমাদের যখন নাচের ছেলে মেয়েদেরকে দেখ, ওরা কিন্তু আমাদের থেকে অনেক 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 বেশি ভালো নাচ করে। একটা কারণ কি হতে পারে যে আমাদের উপরে অনেক বেশি, তোমার কথা বলছি, আমাদের পুরো না, আমি নেই, তোমার কথাই বলছি। আপনি বলেন, আপনার যে কাজের জন্য আজকে যে নাটক হচ্ছে, তোমার উপরে অনেক বেশি দায়িত্ব এসেছিল, বিভিন্ন কাজ যেগুলো তোমার কোর কাজ নয়, সেগুলো সম্বন্ধে। হ্যাঁ, সেটাই তো আমি বলি যে আমার ভারতীয় নৃত্যশিল্পী অনেক আমাদের বন্ধু বান্ধব, তারা অহরহ একদম কমপ্লেন করতে থাকেন, এটা হয়নি, ওটা হয়নি।
তা এবং আমি তারা নাচ নিয়েই থাকে, নাচ নিয়েই থাকি। কিন্তু তোমাকে একাধারে তখন আমি ওদেরকে কতগুলো বলি কাজ করতে হ্যাঁ, হচ্ছে। যে আমরা যারা নাটক করি আর নাচ করি বাংলাদেশে বসে ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবটা আমাদের করতে হয়, সেজন্য আমরা সহজে কমপ্লেন করি না, সেভাবেই আমরা মানুষ হয়েছি। আপনি সেইটা বলেন যে হয়েছে। নাটক কি ভালো করছে আজকাল ছেলেমেয়েরা, হ্যাঁ অবশ্যই নিঃসন্দেহে বলা হ্যাঁ, যেতে নাচ পারে। কি ভালো করছে। আমি তো সেদিন নাচ এক অনুষ্ঠানে গিয়ে একদম আমি সর্বক্ষণ কেঁদেছি যে এত ভালো আমরা শিখালাম। বাহ, তোমার কি মনে হয় যে আমাদের এখান থেকে আমরা কোথায় যাব, আমাদের ভবিষ্যৎ কি? আমি একটু বৃহত্তর অর্থে ধরছি, কেবল এখন তোমাকে নৃত্যশিল্পী হিসেবে বলছি না। তুমি গবেষণা করো, তুমি পড়াশোনা করো, হ্যাঁ, তুমি নাচ শেখাও, তুমি নাচ অর্গানাইজ করো, এই সমস্ত দিক দিয়ে দেখে দেশের না আমি একটা কথা সবসময় বলি, মানব সভ্যতা নিশ্চয়ই এগোচ্ছে, অ্যান্ড হিউম্যান বিংস আর ফার টু ইন্টেলিজেন্ট, দে উইল নট সেলফ ডিস্ট্রাক্ট। যা কিছুই সমস্যা মানুষের ভিতর থেকেই তার সমাধান বেরোবে। আমি তো ভীষণ আশাবাদী। দেখেন অধিকার, মানব অধিকার, যে আজকে তো সারা বিশ্বে সেটা স্বীকৃত, হ্যাঁ সেটাকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু স্বীকৃত। এটা তো শখানেক বছর আগেও স্বীকৃত ছিল না, তাই না? আমরা নিশ্চয়ই এগোচ্ছি, কিন্তু আমরা একটা 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 ট্রানজিশনের মধ্যে আছি, কিন্তু এগোচ্ছি নিশ্চয়ই। আমাদের তরুণ সম্প্রদায় যারা আছে, আমাদের কিন্তু একটা খুব মজার একটা ব্যাপার ঘটে গেছে আমাদের সমাজের মধ্যে আজকে। যেমন ধরো আমাদের সন্তানেরা যে সৌভাগ্যবান হয়েছে, বিভিন্ন ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করতে পেরেছে, সবাই তো তা নয়। আমি ক্রস সেকশনের কথা বলছি বাংলাদেশের। তাদের ভবিষ্যৎ কখনো তোমায় চিন্তায় ফেলে? আজকে দেখেন নেপালে কি হচ্ছে, তাই না? সেখানে তো একটা জনগণের সংগ্রামের মধ্যে দিয়ে একটা একটা বিরাট একটা সামাজিক পরিবর্তন হতে যাচ্ছে। সব চোখ এখন নেপালের উপরে। একদিন কি আমরাও সেই পথে এগোবো না? সারা বিশ্বে একটা কানেক্টিভিটিটা অনেক বেশি বেড়ে গেছে, মানুষ অনেক সচেতন, অনেক ধরনের ইনফরমেশন তার কাছে আসছে। আপনি এক কোনায় এক অন্ধকারে ফেলে রাখতে পারবেন না কাউকেই। ঘরে ঘরে এখন ফোন, তাই না? সবাই জানছে নেপালের কথা কি দক্ষিণ এশিয়ায় ঘরে ঘরে কি যাচ্ছে না? তারাও তো শুনছে। যদি নেপালের জনগণ যদি এত বড় একটা সংগ্রামে জয়ী হতে পারে, তো আমাদের দেশের মানুষ পারবে না? হ্যাঁ, খুবই পারবে, বৈধ কথা। কিন্তু রাজনৈতিক সংগ্রামকে জীবনের সংগ্রামে রূপান্তরিত করতে হবে, এটা নিশ্চয়ই, সবচেয়ে বড় কথা। নিশ্চয়ই। কিন্তু সেখানে কিন্তু আমি আর আপনি হয়তো একটু মার্জিনালাইজড হয়ে যাব। হ্যাঁ, দেখুন, কারণ কিছু সংগ্রাম আসে যায় না। সংগ্রাম আমরা হয়তো কি আমাদের আমরা বিরুদ্ধে। কি ইন দি আলটিমেট অ্যানালিসিস, তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় আমার শেষে তোমাকে একটু অনুরোধ করি, তুমি তোমার প্রিয় রবীন্দ্রনাথের আরো দুটি লাইন বলে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে চাই। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। এরপরে আর কোনো কথা থাকে না। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। তোমাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আলোয় ভুবন ভরার আজকে এখানেই শেষ। পরের সপ্তাহে আবার থাকবেন আমার অন্য কোনো নতুন অতিথি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।